আচ্ছা, তো আমাদের যেটা গতদিন হোমওয়ার্ক দিয়েছিলাম সেখান থেকে শুধু হচ্ছে নাজিহা হোমওয়ার্কটা করেছো। আর হ্যাঁ বলো। আমি দিয়ে দিয়েছি তো হোমওয়ার্কটা। হোমওয়ার্কটা তুমি কে, নাজিহা বলছো না কে বলছো? কি বলছি স্যার? তুমি আগের দিন দিয়েছিলা, গতদিনও দিয়েছিলাম কয়েকটা, গতদিনও কয়েকটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তুমি হয়তো খেয়াল করোনি। স্যার তো নাজিহা বিকালে আমাকে, হ্যাঁ বিকালেই দিলাম, এই বিকালেই দিলাম, 5টার দিকেই দিছি, 5টার সময় দিছি। আপনি একবার চেক করে দেখেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পরে দেখবো নি, সমস্যা নেই, 5টা দিয়ে দিয়েছো যেহেতু আমি দেখিনি পরে আর। আচ্ছা ঠিক আছে, তাহলে ইন্দ্রনীল তুমি শুধু দাওনি, তুমি একটু দিও হ্যাঁ। আর আমাদের যেটা বাকি আছে এই চ্যাপ্টারের, বেশি কিছু আর নাই। আমি প্রথম থেকে যদি একটু দেখি কি কি বাকি আছে, এগুলো তো পড়িয়েছি, এটা গেল। আচ্ছা, ভগ্নাংশের যোগ বিয়োগটা বুঝেছো গ্রিডের সাহায্যে? এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগে ভালো মতো, বুঝেছো কি এটা? কারো কোনো সমস্যা আছে এটাতে? স্যার হোমওয়ার্ক করে ওটাতে যোগ করা, ওটা একটু বুঝাতে ভালো হতো। বুঝলাম না, আরেকবার বলো। বুঝলেন যে আগে তো সব অঙ্ক তো সমাহার নাই, যেগুলো সমাহার নাই ওগুলো সমাহার নিয়ে যোগ করতে হবে। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, ঠিক আছে, সমহরগুলো মানে যেগুলো তো সমহর নাই সেগুলো দেখাবো বলছো? হ্যালো, যেগুলো তো সমহর নয় সেগুলো দেখাবো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। তাহলে আমরা যোগ বিয়োগ একটু দেখি, সমহর যেগুলোতে নাই, ধরো বইয়ে যেটা দেওয়া আছে। আমরা তো নর্মালি যোগ বিয়োগ করা জানি ভগ্নাংশের, গ্রিড ছাড়া, যেটা আমরা আমরা হাতে করি, সেটা তো পারি তাই না? সেটা তো শিখিয়েছি কিভাবে করা যায়, শিখিয়েছি না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা আজকে দেখবো গ্রিডের মাধ্যমে একটু যোগটা দেখিয়ে দিই, সমহর কিভাবে কনভার্ট করে সমহর বিশিষ্ট ইয়াতে করা যায়। দুই ভাগ, 3 ভাগের 2 ভাগ আর 5 ভাগের 1 ভাগ। আচ্ছা দেখো, এইটা ছিল, তো প্রথম কথা, এইটাকে আমি এইভাবে লিখতে পারবো না। আমার যেটাই দেওয়া থাকুক সেটা আমি গ্রিডের মাধ্যমে সলভ করি, বা সাধারণ যে আমরা যোগের নিয়ম অরিজিনাল সেটাতে সলভ করি না, কারণ আমরা সবসময় যদি দুইটা ভগ্নাংশের হর যদি অসমান থাকে, তাহলে আমরা প্রথমে কি করব, তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। এখন গ্রিডের মাধ্যমে সলভ করার ক্ষেত্রে আমি একটু আলাদাভাবে সমহরে প্রকাশ করব। ধরো এইটাকে আমি যদি গ্রিডের মাধ্যমে আঁকাই, তাহলে কিভাবে আঁকাবো বলো আমাকে একটু কেউ। আহা, জি স্যার। এটাকে কিভাবে লিখবো বলো গ্রিডের মাধ্যমে? দাঁড়াও ভালো করে তিন দিই। ভাগের দুই। হ্যাঁ, এই তো। আহ, নিচে 3টা, পাশে 2টা। মানে এই রকম 3টা ভাগে ভাগ করব, তাই না? হ্যাঁ, পাশে 2টা। পাশে 2টা কেন? 3 ভাগের 2 ভাগ মানে কি? তুমি একটা জিনিসকে সমান 3টা ভাগে ভাগ করে তার মধ্যে 2টা ভাগ নিয়েছো, মানে কি আমি শুধু 2টা ভাগ রং করব না? এ, 2টা ভাগ রং করবো স্যার স্যার। বুঝেছো? আমি যেটা বাহ, বলতেছি এটা হচ্ছে মানে এই 2টাকে গুণ করার পর যেটা আসে সেটা উত্তর উত্তর, তাই স্যার। আচ্ছা আচ্ছা, আমরা এটা দেখি আগে। এইভাবে তো লিখবো তাই না, 3 ভাগের 2 ভাগকে আমরা। ঠিক আছে নাজিহা, তুমি বলেছিলে বোধহয় যে তোমার সমস্যা আছে এটাতে, বুঝতে পেরেছো? এটাকে তো এইভাবে লিখবো গ্রিডের মাধ্যমে যদি করি, বুঝছো? স্যার আসসালামু আলাইকুম। স্যার, আমি বলেছিলাম। জি স্যার। কে বললা, কে বললা? বললাম তো ওটা নাজিহা না স্যার, এটা আমি বলছিলাম, সাকিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এইটাকে আমরা 5 ভাগের 1 ভাগ, মানে 5টা সমান ভাগে ভাগ করব। ধরো এই যে এরকম, এখন 5টা সমান ভাগে যদি ভাগ করি, করার পর তাহলে আমরা যে কোনো একটা ভাগকে রং করব তাই না? এইবার দেখো, এটা তো আমি প্রথমে যেভাবে ছিল সেভাবে লিখলাম। এখন আমাকে কেউ বলো তো, 3 আর 5-এর লসাগু কত? 15। 15। হ্যাঁ, বাকিরাও কি সবাই একমত 15 লসাগু? জি স্যার।
আচ্ছা তাহলে 3 আর আচ্ছা যাই হোক, 3 আর 5-এর লসাগু হচ্ছে, আমি এখানে লিখলাম 15। তার মানে আমি কি বলেছিলাম যে লসাগু যেটা হবে তত ভাগে নিচে হরটাকে তত পরিণত করব, তাই না? হরগুলোর লসাগু বের করে যত পাবো, এখন কত দিয়ে গুণ করলে হরগুলোকে 15 করা যাবে সেটা বলো। 3কে কত দিয়ে গুণ করলে? 5 দিয়ে। হ্যাঁ, তাহলে কি শুধু তুমি হরকে 5 দিয়ে গুণ করতে পারবা নাকি লবকেও 5 দিয়ে গুণ করতে হবে? দুইটাকেই, লবকে এবং হরকে। দুইটাকে। হ্যাঁ দুইটাকেই, তাছাড়া কিন্তু ভগ্নাংশটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি ধরো উপরেও 5 দিয়ে গুণ করলাম, নিচেও 5 দিয়ে গুণ করলাম। আচ্ছা এখানে একটু ইয়া করলে ভালো হতো, যাই হোক। 3 5 15, 5 দুগুণে 10। ঠিক আছে, এই 3 ভাগে 2 ভাগ আর 15 ভাগে 10 ভাগ একই জিনিস না? দুইটা একই জিনিসই তো, তাই হ্যাঁ না? স্যার। এখন তাহলে আমরা করব কি, তার মানে আমি নিচে কত দেখছি 15টা ভাগে ভাগ করতে হবে, কিন্তু আমি কত ভাগে ভাগ করেছি? 3 ভাগে না? 3 ভাগে ভাগ করিনি? তাহলে আমি এখন করব কি, একে 15টা ভাগে ভাগ করা লাগবে আমাকে। টোটালটাকে 15টা ভাগে ভাগ করার জন্য কি, যদি আমি 5টা দাগটা নিই তাহলে এটা 15টা ভাগে ভাগ হবে না? 3টা তো আছেই, দেখো জিনিসটা আমি করে দেখাই তাহলে বুঝবা। এই একটা, দুইটা, তিনটা, পাঁচটা। 1 2 3 4 4 5। হ্যাঁ দেখো 15টা ভাগে ভাগ হয়েছে, এটা কি 15টা ভাগে ভাগ হয়েছে? দেখো ভালো করে। স্যার। আচ্ছা তাহলে উপরে কয়টা ভাগ রং করা আছে? আমি কিন্তু সমহর বিশিষ্টে পরিণত করার জন্য এই কাজটা করছি। উভয় এই পাশেরটাকেও করবো আমরা আস্তে আস্তে। তাহলে এখানে 15 ভাগের 10 ভাগ বানিয়ে ফেলেছে এটাকে, তাই না? এটা 15 ভাগে 10 ভাগ না? হ্যাঁ স্যার। এখন আমার এবার হচ্ছে আমার পাশেরটাকে নিয়ে কাজ। পাশেরটাকে নিয়ে যদি আমি কাজ করি তাহলে এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে আছে আমার হচ্ছে নিচে কত আছে? 5 আছে। আমাকে কত বানাতে হবে নিচে হরে? 15। 15। কত দিয়ে গুণ করব? 3 দ্বারা। 3 দ্বারা। তার মানে কি করব? 3টা দাগ টানবো সোজা, ঠিক আছে? জি স্যার। যদি দাগ টানো এরকম করে 3টা, সেটা শেষ পর্যন্ত যায়নি, এটা শেষ পর্যন্ত যাবে, এটা ধরে নিও। এই তো শেষ পর্যন্ত যদি যাই, দেখো তো মানে কত দিয়ে, যত দিয়ে গুণ করব না আসলে হরকে ততটা সমান দাগ টানবো, মানে ততটা সমান ভাগে ভাগ করব। বুঝেছো এটা কি? যেমন এখানে 5 দিয়ে গুণ করলাম, তাই 5টা সমান ভাগে ভাগ করে ফেললাম জিনিসটাকে। এখানে আমি 3 দিয়ে গুণ করলাম হরকে সমহর বিশিষ্ট পরিণত করার জন্য। 3টা দাগ মানে 2টা দাগ টানলে আসলে 3টা ঘরে বিভক্ত হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এখানে গুণে দেখো এটা কত ভাগে ভাগ হয়েছে? 15 ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে। ভাগ হয়নি কি 15 ভাগে? দেখো তার হয়েছে। মানে এটা কত হয়? 15 ভাগের 3 ভাগ হয় না? হ্যাঁ স্যার। কোনটা বড়? 15 ভাগের মধ্যে তোমাকে 3 ভাগ দিয়েছে কেউ একজন, আর 15 ভাগের মধ্যে 10 ভাগ দিয়েছে, তাহলে কোন ক্ষেত্রে তুমি বেশি ভাগ পেয়েছো? 15 ভাগের 10 ভাগ। ও আচ্ছা আচ্ছা, ওটা তো আমি বড় ছোট বুঝাই কেন, আচ্ছা যোগ দেখাচ্ছিলাম, আমরা না যোগ করি। তাহলে তোমার কাছে 15 ভাগের 3 ভাগ আছে আর আরেকজন 15 ভাগের 10 ভাগ দিয়েছে, তুমি কত ভাগ পেলে টোটাল? 13 ভাগের 15 ভাগের 13 ভাগ। হ্যাঁ 15 ভাগের 13 ভাগ। 13 ভাগ। বুঝেছো? আর একটা কি দেখাবো? বিয়োগটা দেখান। আচ্ছা বিয়োগটা দেখাচ্ছি। দাঁড়াও এটা তাহলে পাশে সরাই। আচ্ছা আমরা সেম জিনিসটাই বিয়োগ করে দেখবো, হ্যাঁ চলো। ধরো তোমাকে দেওয়া হলো এই যে একই জিনিসই 3 ভাগের 2 ভাগ মাইনাস 5 ভাগের 1 ভাগ, ঠিক আছে? তোমার প্রথম কাজ কি? প্রথমে যে ভগ্নাংশ আকারে দেওয়া আছে প্রশ্ন, সেই ভগ্নাংশ আকারে আমরা গ্রিড আঁকাবো। তাহলে গ্রিড যদি আঁকাই, তাহলে দেখো এই সাইডে আঁকাই একটু গ্রিডটা। তাই না? এইটা হলো, তার মধ্যে কি 2 ভাগ রং করা, জি স্যার। এই 2 ভাগ রং করা,
আবার 5 ভাগের জন্য কি করব, আর একটা পাশে আঁকাবো আর একটা। আচ্ছা আচ্ছা, আঁকালাম। তার মধ্যে কয় ভাগ রং করা, যে কোনো এক ভাগ রং করা, শুধু করেছি রং। হ্যাঁ এইবার স্যার। কি একই নিয়ম, আমাকে প্রথমে লসাগু বের করে দেখবো যে আমার আসলে হর কত করতে হবে। লসাগু করি কেন আমরা, আসলে বোঝার জন্য যে আসলে সমহর বিশিষ্ট করার জন্য আমার হরকে কততে পরিণত করতে হবে, তার জন্যই করি না। আমরা 3 আর 5-এর লসাগু যখন দেখছি 15, তখন আমরা বুঝছি যে আমার হরকে 15তে পরিণত করতে হবে। তাহলে 3 আর 5-এর লসাগু কত, 15, আগে দেখে আসছি আমরা। 15, তার মানে আমি এখানে জানি এখানে 5 দিয়ে গুণ করতে হবে, তাই না? হ্যাঁ স্যার। উপরেও 5 দিয়ে গুণ। এখন তুমি 5 দিয়ে গুণ করছো মানে কি, এটাকে একটা সমান 5টা ভাগে ভাগ করতে হবে। এই প্রথম গ্রিডটাকে 5 ভাগে ভাগ করার কি জন্য আমি 4টা দাগ টানবো। 1 2 3 4। দেখো 4টা ভাগে দাগ টানা কিন্তু আমার শেষ। যে আর 5টা ভাগে মানে 4টা দাগ টানা শেষ। 4টা দাগ টানলেই কিন্তু এটা 15 ভাগে বিভক্ত হচ্ছে। 1 2 3 4 5 আর 3 5 15 বিভক্ত হচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 ভাগ 15। একইভাবে এইটাকেও যদি আমরা 5টা সমান ভাগে ভাগ করি, 5টা না, এটা হচ্ছে 3 দিয়ে গুণ করব। এটাকে 3 দিয়ে গুণ করলে 15 হয় না? হ্যাঁ স্যার। তাহলে 3 দিয়ে গুণ করলে যদি 15 হয়, তাহলে আমি 3টা ভাগে ভাগ করব। ভাগ করার জন্য কি 2টা দাগ টানলে 3 ভাগে বিভক্ত হয়ে যায়। এই যে হয়েছে বিভক্ত। হ্যাঁ স্যার। তাহলে কত হয়, তাহলে এইটা কিন্তু হয় তোমার হচ্ছে 15 নিচে উপরে 3। এবার তুমি বলো, তোমার কাছে 15টা ভাগের মধ্যে একটা জিনিসকে 15টা সমান ভাগে ভাগ করে তোমাকে 10 ভাগ দেওয়া হয়েছিল। বিয়োগ মানে কি, বাদ দিয়ে দেওয়া। তার মধ্যে তোমার কাছ থেকে 3টা ভাগ কেড়ে নেওয়া হচ্ছে। কয়টা ভাগ থাকে তোমার কাছে? 15 ভাগের 7 ভাগ। 15 ভাগে 7 ভাগ। বুঝেছো? হ্যাঁ স্যার। সমস্যা হবে আর কোনোটাতে? না স্যার। আচ্ছা, তাহলে বুঝেছো। একটু দাও। আচ্ছা, আমরা এবার যাই, আমরা একটু তোমাদেরকে গ্রিড নিয়ে আমি একদিন পুরাটা ক্লাস নিব। গ্রিড নিয়ে যে যোগ বিয়োগ হলো, আমি গুণ ভাগও দেখাবো, গুণ ভাগও গ্রিডের মাধ্যমে করা যাবে। আচ্ছা, তোমাদের কারো একজনের এই যে আমি এটা আগে করিয়ে আসছিলাম, তাই না? কোনটা বড় কোনটা ছোট ভগ্নাংশের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ। এখন এটা করিয়েছিলাম, তো এখন হচ্ছে এখানেও কিন্তু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করেছিলাম। তুমি কি হ্যাঁ এটা স্যার। গ্রিডের মাধ্যমে সলভ করতে পারবা? চিন্তা করো তো একটু। যদি তোমাকে বলে যে কোনো একটা ভগ্নাংশ দিল, যদিও এটা গ্রিডের মাধ্যমে দেওয়ার কথা না, তারপরেও যদি দেয় তাহলে সলভ করতে পারবা? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, কিভাবে করবো বলো তো। আচ্ছা, একটা দেখি। 10 ভাগের 3 ভাগ আর 5 ভাগের 2 ভাগ। আচ্ছা, এটা কিভাবে করবো বলো, কোনটা বড় ছোট নির্ণয় কিভাবে করবো বলো। তো যেহেতু একটা চিত্র দেন, হুম, চিত্র যোগ বিয়োগ গুণ ভাগ একটা দেন চিত্র। বুঝলাম না তোমার কথা। বলছে যে একটা চিহ্ন দেন, যে যোগ দিবেন না গুণ না ভাগ না 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 না, বিয়োগ। আমি গুণ বলছি না, কোনটা বড় না ছোট, এটা আমরা গ্রিডের মাধ্যমে যদি কোনো জায়গাতে বলে তোমাদের সমাধান করতে যে কোন ভগ্নাংশটা বড়। আমি তো তোমাদেরকে নর্মাল নিয়মে শিখেছি, বইয়েও সাধারণত নর্মাল নিয়মেই আছে যে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব, যে তুলনা করে দেখব যে কোন ক্ষেত্রে আমরা বেশি ভাগ পাচ্ছি, দিয়ে আমরা সিদ্ধান্ত নিই না যে কোন ভগ্নাংশটা বড়। এখন যদি আমি বলি এই কোনটা বড়, কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট, সেটা গ্রিডের মাধ্যমে সলভ করো, তখন তুমি কি করবা? আমি যোগ বিয়োগ যাচ্ছি না এখানে, আমি বলছি কোন ভগ্নাংশ বড় আর কোনটা ছোট, এটা গ্রিডের মাধ্যমে সলভ করার কথা বলছি। পারবা? দেখবো। হ্যাঁ, কোনটা বড় হবে আর কোনটা ছোট হবে গ্রিডের মাধ্যমে কিভাবে সলভ করবো বলো। ওরে পারবো। আগে থেকে 3টা মানে রং করব, তারপরে 5 ভাগে 2 এর সময় 5টা একে 2টা
রং করব, তারপরে 10 আর 5-এর লসাগু করলে আসছে 10, তারপরে হুম। 10, তারপরে আচ্ছা আমি একটু দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। দেখো, করবো। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই, ইন্দ্রনীল বোধহয় ঠিকই বলেছে মোটামুটি, তারপর আমি একটু এক দেখিয়ে দিই। 10 ভাগের 3 উত্তর হচ্ছে 10 ভাগের 3, আর 2 আপনার হচ্ছে যে আহ, আহ, 2, 10 ভাগের 4, তাহলে 5 দশ ভাগের 2 ভাগে হলো। 5 ভাগে 2 বড় হবে না? হ্যাঁ, আচ্ছা, এবার আমি একটু অঙ্কটা করে দেখাই যেহেতু সবাই আছে এখানে। দেখো, যদি আমাকে এরকম অঙ্ক দেওয়া হয় তো আমাদের নর্মাল ভাবে সলভ করতে হলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে দেখি। নর্মাল কিভাবে করি, এখানে আমি প্রথমে করি কি, লসাগু বের করি। 5 আর 10-এর লসাগু হচ্ছে 10, তাই না? তার মানে আমার এখানে 10 কিন্তু আছে, আমার কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না। তার মানে 10 ভাগের 3 ভাগ থেকেই যাচ্ছে, কিন্তু দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 5 আছে, একে 10 করার জন্য কি করা লাগবে, 2 দিয়ে গুণ করা লাগবে। তাহলে আমি লব ও হর উভয়কে 2 দিয়ে গুণ করব। 5 গুণ 2 আর 2 গুণ 2, তাহলে 10 ভাগে 4 ভাগ। এইখান থেকে আমি বলেছিলাম যে আমি সিদ্ধান্ত নিব যে কোন ভগ্নাংশটা বড়, তাই না? যে এখানে যেহেতু 4 ভাগের মধ্যে 10 ভাগের মধ্যে তুমি 4 ভাগ পেয়েছো, আর এখানে 3 ভাগ পেয়েছো, তার মানে অবশ্যই 4 ভাগ পেয়েছো মানে তুমি বেশি পেয়েছো, তাহলে এটা এই ভগ্নাংশটা বড় হবে। এইভাবে আমরা দেখেছি, কিন্তু এই জিনিসটাকে এবার আমরা গ্রিডের মাধ্যমে সলভ করবো, চলো। আর 10, বলো। 10টা 4টা রং করবো। হ্যাঁ, একটা হচ্ছে 10টা এঁকে 3টা রং করবো, আর একটা হচ্ছে 10টা এঁকে 4টা রং করবো। 4টা রং করবো, হ্যাঁ এই তো ইঞ্জিনিয়ারিং বুঝে গেছে। তাই এইভাবে তো? আমরা তুলনা করতে পারি। ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিই তারপরেও। প্রথম কথা, আমি এখানে ভগ্নাংশ বের করবো, হ্যাঁ, সরি লসাগু বের করবো। লসাগু বের করলে কত লসাগু আসে, 10। তাহলে আমি প্রথমে এইটার জন্য, এই যে 10 ভাগে 3 ভাগের জন্য আমি আঁকাচ্ছি, দেখো এই আপনার এত বড় বলবো, বোর্ডে হ্যাঁ, বোর্ডে যাই এত হোক, বড় 10টা তো হবে না। আচ্ছা, পাশে দেখি 2 3 4 5 হয়ে যাবে মোটামুটি। 6 7 বরং বেশি হয়ে গেল। 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখন আমরা কি করব, যে কোনো 3টা ভাগ রং করে ফেলবো। এই রং করলাম, ধরো এটা এটা, এই 3টা ভাগ রং করে ফেললাম, ঠিক আছে? এটা কিন্তু 10 ভাগে 3 ভাগের জন্য আঁকা শেষ। একইভাবে আমরা ইয়ার জন্য আঁকবো, 10 ভাগে 4 ভাগের জন্য। হ্যাঁ, আচ্ছা, এ পর্যন্ত তো বুঝেছো সবাই, তাই না? হ্যালো, বুঝেছো কি করলাম এ পর্যন্ত? হ্যালো, কথা শুনতে পাচ্ছ না সবাই? আচ্ছা। যে স্যার আচ্ছা, বুঝেছো, বুঝেছো কি এই পর্যন্ত? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে গ্রিডের মাধ্যমে যদি তোমাকে তুলনা করতে বলা হয় দুইটা সংখ্যার মাঝে, যে কোনটা বড় কোনটা ছোট, পারবা? বাকিরা পারবা সবাই? আচ্ছা, তাহলে চলো আমরা পরে যাই, এবার পরের টপিকটাতে যাই। আচ্ছা, প্রথম কথা, তোমাদের নাজিহা যতদূর সম্ভব, নাজিহা একটু রেসপন্স করো। তোমাকে গতদিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম তার 5 নম্বর অঙ্ক বোধহয় তুমি পারোনি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন শতকরা বোঝো তোমরা? শতকরা
শতকরা বোঝো কি কেউ? বোঝো না? স্যার ক্লাস শতকরা। 5 পড়ছিলাম, ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে। শতকরা ও অংশ যদি বোঝায়। আচ্ছা, প্রথম কথা, শতকরা মানে 100-তে কত। এটা মাথায় রাখবা। যেমন জিনিসটা হচ্ছে এরকম, ধরো তোমার শতকরা কাছে মানে হ্যাঁ স্যার হ্যাঁ বলো। আরেকটা 100 ভাগের 1 অংশ বুঝাই যে কি বলছিলা বলো? শতকরা মানে আরেকটা হয় না 100 ভাগের 1 অংশকে বুঝাই? না, সেটা 1% হলে, 1% হলে সেটাকে হচ্ছে 100 ভাগের 1 ভাগ বুঝাই। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আসি। ওটা 1%, পার্সেন্ট দ্বারা প্রকাশ হয়। ও আচ্ছা, ভালো কথা মনে হলো। শতকরাকে এইরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় পার্সেন্ট। পার্সেন্ট বা শতকরা চিহ্ন। এখন ধরো তোমার কাছে বলা আছে 10টা কলমের দাম 20 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রনীল কিছু বলবা, বলো। স্যার 10 টাকা কেন লিখছেন? ও টাকা সরি হবে। সরি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 10টা কলম, কলম লিখতে যে আমি টাকা লিখে ফেলেছি। আচ্ছা সরি, টাকা। আর এটা 10টা কলম, 10টা কলমের দাম যদি 20 টাকা হয়, তাহলে একটা কলমের দাম কত? 2 টাকা, তাই না? হ্যাঁ তাহলে 100টা কলমের দাম কত? 200 টাকা, তাই না? 2000 টাকা স্যার। 2000 টাকা কিভাবে হয়? গুণ করে বলো ভালো করে। 10টা কলমের দাম যদি 20 টাকা হয়, তাহলে একটা কলমের দাম কয় টাকা হয়? 2 টাকা না? ভালো করে দেখো। বুঝলা? হ্যালো? জি স্যার। 200 টাকা হবে না 2000 টাকা হবে? কোনটা হবে দেখো? 200 টাকা হবে না? 200 টাকা হবে। আচ্ছা, এই যে এখানে আমাকে কিন্তু বলা আছে 10টা কলমের দাম, তো সেখান থেকে আমি বের করলাম কয়টা কলমের দাম? 100টা কলমের দাম। এইটাই মূলত হচ্ছে পার্সেন্টেজ। আসলে পার্সেন্টেজের সংজ্ঞা এরকমও না। পার্সেন্টেজের ভালো কি সংজ্ঞা দেওয়া যায় তোমাদেরকে? পার্সেন্টেজ আসলে এটা এইভাবে হয় না। পার্সেন্টেজ বলতে বোঝায় মানে 100তে কতখানি। পার্সেন্টেজটা আমি তোমাদেরকে সামনের দিন বুঝাই। আমি আসলে ভালো কোনো একটা সংজ্ঞা পাচ্ছি না যেটা তোমাদেরকে বুঝালে তোমাদের সুবিধা হবে। হুম, সামনের দিন আমি তোমাদেরকে পার্সেন্টেজটা বুঝাবো না, অংশটা বুঝাই, কারণ ভালো কোনো ইয়া পাচ্ছি না, অংশ। কোশ্চিন যেটা ছিল তোমাদের, যে সমস্যা ছিল 5 নম্বর কোশ্চিনটা, সেটা হচ্ছে এই যে 5 নম্বর কোশ্চিনটা তো সমস্যা হয়েছিল না তোমাদের, নাজিহা? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখানে তোমাকে প্রথম কথা কোনো মান বলে দেওয়া নাই যে আসলে মোট শিক্ষার্থী কত, তারপর গণিত কতজন পছন্দ করে, ইংরেজি কতজন পছন্দ করে, আর গণিত ইংরেজি উভয় কতজন পছন্দ করে, এটা বলা নাই। তো আমি ধরে নিব, ঠিক আছে, অঙ্কটা করার জন্য আমি প্রথমেই ধরে নেব, যেহেতু এখানে বোঝা যাচ্ছে তোমার শ্রেণীতে বোধহয়, তার মানে তোমার শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে, তোমার ক্লাসে, তো ক্লাসে কতজন আছে এটা তোমাকে বের করতে হবে। বের করতে হবে মানে কি, তোমার তো ক্লাসে কয়জন ছাত্র আছে এটা তুমি জানোই, তো ওইভাবে না করে আমি ধরে নিচ্ছি যে ক্লাসে ধরো মোট শিক্ষার্থী আমি ধরলাম মোট শিক্ষার্থী 30 জন। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, এটা ধরলাম একটা ক্লাসে 30 জন শিক্ষার্থী আছে। এর মধ্যে গণিত পছন্দ করে
10 জন। এটাও ধরে নেওয়া, কারণ এটা তো তোমার ক্লাসে কে কয়জন কি পছন্দ করে, এটা তো মানে মানে কি বলবো, এটা তো বের করার জিনিস আসলে, জিজ্ঞেস করে করে যে আসলে কে কোনটা পছন্দ করে, তাই না? যার সমস্যা হয়েছে সে কি বুঝছো অঙ্কটা? জি স্যার। আচ্ছা, ইংরেজি পছন্দ করে কয়জন, এটা যেহেতু কোনো দেওয়া নেই আমি ধরে নিলাম ইংরেজি পছন্দ করে তোমার ক্লাসে হয়তো 15 জন। আর ইংরেজি ও গণিত উভয় পছন্দ করে, ইংরেজি ও গণিত উভয় পছন্দ, ও গণিত উভয় পছন্দ করে হচ্ছে 20 জন ধরো, মানে দুইটা সাবজেক্টই পছন্দ। ঠিক আছে, তাহলে কত অংশ পছন্দ করে, গণিত কত অংশ পছন্দ করে তাহলে পাশে লিখি ধরো গণিত পছন্দ করে। আচ্ছা, এখানে আগে দেখো 30 জনের মধ্যে গণিত পছন্দ করে কয়জন? শুধু গণিত 20 পছন্দ জন। করে কত? না, 10 জন। দেখো শুধু গণিত, এখানে আসলে বই আরো ভালোভাবে দেওয়া হচ্ছে যে শুধু গণিত পছন্দ করে কয়জন, শুধু গণিত পছন্দ করে কিন্তু 10 জন। আমি কি লিখিনি এটা? প্রথম আমি ধরে নিয়েছি মোট শিক্ষার্থী, এটা কি হলো, এক সেকেন্ড, এটা কোথায় থেকে আসলো, আচ্ছা যাই হোক, মোট শিক্ষার্থী 30 জন, তাই না? আমি ধরে নিয়েছি, এটা ধরে নেওয়া জিনিস, বুঝছো কি? তার মধ্যে গণিত পছন্দ করে 10 জন, হ্যাঁ শুধু গণিত পছন্দ করে, বুঝেছো? আর শুধু ইংরেজি পছন্দ করে 15 জন। ধরো জিনিসটা এরকম, তোমার কথাই বললাম, ধরো নাজিহার যেহেতু সমস্যা, তুমি ধরো গণিত পছন্দ করো কিন্তু ইংরেজি পছন্দ করো না, তাহলে তোমাকে কি যখন হিসাব করতে যাবে, ধরো তোমার ক্লাসে কেউ একজন অঙ্কটা সমাধান করছে, তখন সে হিসাব করলো তোমাদের ক্লাসের ধরো মোট শিক্ষার্থী 30 জন, তার মধ্যে তখন তোমাকে কোন ক্যাটাগরির আন্ডারে ফেলবে, যে তুমি শুধু গণিত পছন্দ করো, ওই 10 জনের মধ্যে তোমার নাম থাকবে না, তাই না? শুধু গণিত পছন্দ করো তুমি ধরো, বুঝছো কি? হ্যালো নাজিহা, জি স্যার। বুঝছো কি এটা আমি কি বলছি? জি। বুঝেছো কি আসলেই? জি স্যার। আচ্ছা, তাহলে ধরো আমি তোমাকে বললাম যে নাজিহা ধরো তোমার হচ্ছে শুধু তুমি গণিত পছন্দ করো, ইংরেজি পছন্দ করো না, তাহলে যখন তোমার ক্লাসে ধরো 30 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে যখন আমরা হচ্ছে হিসাব, ধরো কেউ একজন অঙ্কটা সমাধান করছে, তখন শেষে তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোনটা পছন্দ করো, তুমি বললে আমি শুধু গণিত পছন্দ করি, তাহলে এই রকম 10 জন পাওয়া গেল ক্লাসের মধ্যে। আবার বাকি যে কয়জন আছে তার মধ্যে খুঁজে খুঁজে দেখা গেল যে ইংরেজি, শুধু ইংরেজি পছন্দ করে 15 জন। আবার দেখা গেল কেউ কেউ আছে গণিতও ভালো লাগে ইংরেজিও ভালো লাগে, এইরকম ক্লাসের মোট ছাত্রের সংখ্যা খুঁজে পাওয়া গেল 20 জন। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি না 30 জনের মধ্যে 10 জন গণিত পছন্দ করে, লিখতে পারি মোট শিক্ষার্থী 30 জন, তার মধ্যে শুধু গণিত পছন্দ করে হচ্ছে 10 জন। বুঝেছো কি এই পর্যন্ত? হ্যালো জি স্যার। নাজিহা বলো। আচ্ছা, তাহলে একজন যদি হয়, একজনের 30 জনের মধ্যে 10 জন পছন্দ করে, তাহলে যদি একজন হতো, তাহলে তার সম্ভাবনা, আসলে এটা একটা সম্ভাবনা বলা উচিত, যে সম্ভাবনা কতটুকু যে সে গণিত পছন্দ করবে। সম্ভাবনা বোঝার দরকার নেই, তুমি বলো যে হচ্ছে একজন যদি হয় তাহলে কত হবে, এটা কি লিখবো, কত বাই কত লিখবো? 30 জনের মধ্যে 10 জন পছন্দ করলে একজনের মধ্যে কতজন পছন্দ করবে? এক- হ্যাঁ বলো, একজন। বলো নাজিহা। হ্যালো, একজন। কি হবে বলো? 10/30 লিখবো না, লিখবো কি? নাজিহা, বাকি আছো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পারছো কি এটা কি করছি?
আচ্ছা, রাজিহার বলে নেট প্রবলেম। আচ্ছা, তাহলে এটা শুধু গণিত পছন্দ করে, এইটাই হচ্ছে আসলে অংশ। যে একজনের মধ্যে যদি একজন থাকে, ক্লাসে ধরো একজনই শিক্ষার্থী, তাহলে সে গণিত পছন্দ করার সম্ভাবনা কতটুকু? সম্ভাবনা কি মানে কি বলবো, সম্ভাবনা তো বুঝো। ধরো আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু? তেমনই অংশ বলতে এটাই বোঝায় যে ক্লাসে যদি শুধু একজন শিক্ষার্থী থাকে, 30 জন নাই, শুধু একজন আছে, তাহলে তার সম্ভাবনা কতটুকু সে গণিত পছন্দ করবে? এইটাই আসলে অংশ, সোজা কথা বলতে গেলে। বুঝেছো? তাহলে ইংরেজিটা বের করো তো তোমরা, যে ক্লাসে যদি একজন থাকে তাহলে তার সম্ভাবনা কতটুকু যে সে হচ্ছে ইংরেজি পছন্দ করবে? বের করো সবাই। হ্যালো, জি স্যার। বের করো, বাকি ইংরেজির জন্য বের করো। কে জানে কি বলছিলে, বলো। কেউ কেউ একটা কিছু বলছিলাম, বলো। কত হবে ইংরেজির জন্য, কত হবে বলো। ইংরেজির জন্য কত অংশ হবে বলো, কেউ একজন সমাধান করে বলো। মোট শিক্ষার্থী কত অংশ নির্ণয় করো বের করতে বলছেন। হুম। সুযোগ হিসেবে মোট শিক্ষার্থী কত অংশ পছন্দ করে তার বের করতে বলতে স্যার। এখানে তো হ্যাঁ। আলাদা করে বের করতে আচ্ছা দেখো, তথ্যগুলো জেনে নেবো। প্রতিটি তথ্য তোমাদের শ্রেণীর মোট শিক্ষার্থী কত অংশ নির্ণয় করে, এটাই বলেছে। দেখো ভালো করে দেখো, তোমার ক্লাসে কতজন গণিত, এখানে যদি আরো ভালোভাবে কোশ্চেনটা বলতো তাহলে কতজন শুধু গণিত বলতো, এবং কতজন শুধু ইংরেজি, এবং কতজন গণিত ও ইংরেজি উভয় বিষয় পছন্দ করে, সেই তথ্যগুলো জেনে নাও। এখন যেহেতু আমি কোনো ক্লাসরুমে নাই, তো আমি ধরে নিলাম যে হচ্ছে আমাদের মোট ক্লাসরুমে হচ্ছে ছাত্র আছে 30। ঠিক আছে, তার মধ্যে শুধু গণিত পছন্দ করে 10 জন, আর শুধু ইংরেজি পছন্দ করে 15। এবং দেখা গেল কিছু কিছু শিক্ষার্থী গণিত করতে ভালো লাগে, আবার ইংরেজিও করতে ভালো লাগে, এরকম শিক্ষার্থীর সংখ্যা দেখা গেল 20 জন। তাহলে এবার দেখো, তারপর প্রতিটি তথ্য তোমাদের শ্রেণীর মোট শিক্ষার্থীর কত অংশ নির্ণয় করে। বুঝেছো এবার? মোট প্রত্যেকটা আলাদা আলাদা তথ্যের জন্য বের করতে হবে। ঠিক আছে, তাহলে এবার ইংরেজির জন্য বের করো তো, যে কত অংশ হচ্ছে পছন্দ করে, বের করো। 30 ভাগের 15 জন ইংরেজি পছন্দ করে। 30 ভাগের 15 জন, মানে মোটামুটি অর্ধেক শিক্ষার্থী পছন্দ করে, তাই না? তাহলে এটা লিখতে পারি 15 ভাগের 30 ভাগ, সরি 30 ভাগের 15 ভাগ, তাই না? সময় সময় লেখা যায় 1/। বুঝেছো? রাজিয়া বুঝেছো কি এ পর্যন্ত? জি স্যার। অংশ মানে একে কতজন পছন্দ করার সম্ভাবনা কি, এটা বোঝায়। আসলে এখানে সম্ভাবনা বলা হচ্ছে। একজন যখন হয়ে যায়, একজন শিক্ষার্থীর তো ধরো আসলে যে কোনো একটা সাবজেক্ট পছন্দ হবে, হয় ইংরেজি পছন্দ হবে, নাহলে গণিত পছন্দ হবে, নাহলে দুইটাই পছন্দ হবে। কিন্তু এখন শুধু গণিত যখন বের করছে, ধরো কথার কথা একজন শিক্ষার্থী ক্লাসে, ওর কিন্তু ধরো ইংরেজি আর গণিত দুটাই ভালো লাগে, তাহলে ওর শুধু গণিত পছন্দ করার সম্ভাবনা কত? এটা আসলে সম্ভাবনা বলা হচ্ছে। বুঝছো কি এটা? আর তারপর বলো যে হচ্ছে ইংরেজি ও গণিত উভয় পছন্দ করে, এরকম শিক্ষার্থীর অংশ কতখানি, মোট শিক্ষার্থী বলো, কত হবে? বের করো, কত হবে? ইংরেজি ও গণিত উভয় পছন্দ করে এরকম শিক্ষার্থীর অংশ কত? মোট শিক্ষার্থীদের অংশ।
স্যার হ্যাঁ, বলো। স্যার আপনি কি কোথায় দূরে ভ্রমণ করতেছেন? হ্যাঁ? কোথায় দূরে ভ্রমণ করতেছেন? না না, ফ্যান চলছে, ফ্যানের তাহলে হয়তো ইয়াস দেখো, এবার আর আসবে না। ফ্যান চলছিল, ফ্যানের সাউন্ড। এবার বলো, তুমি এটা বলো, এটার অ্যান্সার কত হবে? যদি হচ্ছে ইংরেজি ও গণিত উভয় পছন্দ করে, সেটার ইয়া কত হবে বলো? ইংরেজি ও ইংরেজি। গণিত উভয় পছন্দ করে। হুম। ইংরেজি ও গণিত উভয় কতজন পছন্দ করে? হ্যাঁ, কত অংশ পছন্দ পাঁচজন। করে মোট স্যার, পাঁচজন। 5 জন কি করে হয় দেখো তো, এই পাশে আসো, দেখো মোট স্যার, শিক্ষার্থী 30 জন। কিভাবে 10 জন হয়? মোট শিক্ষার্থী 30 জন ছিল, সেখানে আচ্ছা, ইংরেজি ও গণিত উভয় পছন্দ করে কিন্তু 20 জন আছে। তাহলে 30 জনের মধ্যে কয়জন পছন্দ করে? 30 জনের মধ্যে 20 জন পছন্দ করে। 30 জনের মধ্যে 20 জন উভয় সাবজেক্ট পছন্দ করে না? গণিতও পছন্দ করে, ইংরেজিও পছন্দ করে। তাহলে একজনের কতখানি সম্ভাবনা উভয় সাবজেক্ট পছন্দ করার? 20 ভাগ 30 না? মানে হচ্ছে 30 ভাগের 20 ভাগ। হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো কি? জি স্যার। আচ্ছা, বাকিরা কি হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, গতদিন আমরা বিভিন্ন ভাগ আর গুণ দেখেছিলাম পূর্ণ সংখ্যার। আচ্ছা, একটু তোমরা বলো তো, আমি কয়েকটা করতে দিই, বলো। তারপর আমরা হচ্ছে ভাগের কিছু অঙ্কতে যাব। আচ্ছা, বলো তো এটা কত হবে? কত হবে? কেউ একজন বলো, তাড়াতাড়ি বলো। স্যার 10 ভাগের 36 ভাগ। 10 ভাগের 36 ভাগ, তাই না? আচ্ছা, ঠিক আছে। এটা তো গেল ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণফল, তাই না? দাঁড়াও একটু, দাঁড়াও। আচ্ছা, 10 ভাগের 36 ভাগ। এবার যদি আমি বলি, ধরো এটাই দিলাম, কত হবে? গতদিন করিয়েছিলাম 30 ভাগের 18। 30 ভাগের 18। আচ্ছা, এবার বলো যে ধরো ভাগ চিহ্ন দিলাম 4, কত হবে? 3 ভাগের 2। কত? 3 ভাগের 2। 3 ভাগের 2 ভাগ, এটা বলছো? জি স্যার। এই ভাগফল, ভাগফল এটা 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 ভাগ করো, এটা ভাগ করলে এটা আসে? হ্যাঁ। চিন্তা করে দেখো তো, কোথাও ভুল করেছো নাকি? এটা 4 লিখেছি কিন্তু, 4। আর স্যার, আমি ভাগকে গুণ করলাম তো। হ্যাঁ, তারপরে আমি এই 4 নিচে 1 আছে। তারপরে আমি গুণ করছি, তাই আমি এই ভগ্নাংশকে মানে এই 4 ভাগের 1 করছি, তারপরে 1 দিয়ে আমি 2-কে কাটাকাটি করছি। 2 আসছে। 4 দিয়ে 2 কাটাকাটি করছি, 2 আসছে। তাই 2 স্যার, তিন আসছে? ভাগের আচ্ছা, বাকিরা করো তো, বাকিরা করো। কি জেনে আছো? 4 ইয়ার করো তো, কত হবে? স্যার, 6 স্যার, 6, উত্তর 6। 6 হবে নাকি অন্য কিছু হবে? 4 ইয়ার কত হবে অ্যান্সার বলো? 4 ইয়ার স্যার ঠিকই বলেছো, ওই 3 ভাগের 2 হবে। 3 ভাগের 2 হবে? কি করে? হ্যাঁ স্যার। আমি ভুল করছি না, তোমরা ভুল করছো, তাই তো বুঝছি না। আমি কি বলেছিলাম, ভাগ থাকলে আমরা এটাকে প্রথমে গুণ লিখবো। যে ওই একটা সেদিন বলেছিল না ইন্দ্রনীল, যে বইয়ে একটা ফর্মুলা আছে, কি এরকম যদি থাকে, এক সেকেন্ড একটু দাঁড়াও।
হুম, এই যে দেখতে পাও, বই দেখতে পাও, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এ বি ভাগের এ ভাগ, এই যে এই ফর্মুলাটা অনুযায়ী খাটাও, কি হবে দেখো তো, এবারে দেখো তো একটু চেষ্টা করে। 12/2। 12/2, তাহলে কত বলছিলাম? এবার ঠিক আছে, আমি এটা গতদিন শিখালাম না, এখন যদি তুমি এটাকে আরো ছোট করো, 2 কে 2 কাটতে পারবা, এটা 6 করতে পারবা, দেখতে পারবা না 6/1 বুঝেছো কি এটা? আচ্ছা, আর একটা করো তো তোমরা, উম, এটা বুঝেছো আগে সেটা বলো। জি স্যার। ভুলে গেছিলা, একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ভাগ, উম, যদি বলি এটা কত হবে বলো? স্যার এটা কি ওই সূত্রটা দিয়ে বের করতে? এটা কিন্তু আর একটা নিয়ম শিখিয়েছিলাম আমি, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করা শিখাইনি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা একটু চিন্তা করো কি হবে। আমি বলেছিলাম কি, ভাগ চিহ্ন থাকলে প্রথমে প্রথমে যে ভগ্নাংশটা আছে সেটার কোনো পরিবর্তন করব না, সেটা যা আছে তাই থাকবে। তারপর ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন লিখবো, এবং দ্বিতীয় ভগ্নাংশটা হরকে লবে পরিণত করবো না লবকে হরে পরিণত করবো, দিয়ে বাকি গুণের নিয়ম। বলিনি এটা? তো চিন্তা করে দেখো তো ওই অনুযায়ী করলে কত হয়। আর 12/2 12/2 না, দেখি দাঁড়াও, হ্যাঁ এবার ঠিক আছে, বুঝেছো? এটা গতদিন শিখেছিলাম না তোমাদেরকে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের এখন খালি বাকি আছে গ্রিডের মাধ্যমে এগুলো ভাগ টাকা, আমরা ওটাও দেখবো আস্তে আস্তে। আচ্ছা, এবার আমরা কিছু অঙ্কতে দেখি বইয়ে কি কি আছে, এগুলো দেখিয়েছি, তার মানে এগুলো একটু প্র্যাকটিস করবা বইয়ে। আচ্ছা, লঘিষ্ঠ আকার বুঝো? ধরো তোমাকে কোনো একটা এই ভাগফলটাই দিল, ধরো সাইডে লিখি, এই 4/1 ভাগ 2/3 এটাই দিল, দিয়ে তোমাকে বললো ভাগফল লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, কি করবা? লঘিষ্ঠ মানে কি, ক্ষুদ্রতম আকারে, যতটা ক্ষুদ্রতম আকারে আনা যায়। তুমি বললা কি এটার অ্যান্সার 12/2 হবে, হ্যাঁ এটা বললা তো। এখন একটা জিনিস চিন্তা করো তো, তুমি এই লবকে আর হরকে 2 দিয়ে কাটাকাটি করতে পারবা না? পারবো। পারবা? তাহলে হ্যাঁ তুমি 2 স্যার। দিয়ে কাটাকাটি করো, 1 হলো, এটা 6 হলো। 6। এইটা আসলে এই যে এটাই লঘিষ্ঠ আকার। এখন তুমি এর চেয়ে কি আর ছোট করতে পারবা? করলে তো হবে না, এর চেয়ে তো না আর তুমি স্যার। ভাগ করার কিছু নাই। অর্থাৎ তোমাকে কিন্তু অনেক সময় বলতে পারে, ধরো আবার এই যে আরেকটা অঙ্ক দেখি, এই রকম 10/9 10/9 ইন্টু 4, এটা তোমরা কি বললা 10/36, তাই না? এখন এখানে তোমাকে বললো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে, তাহলে তুমি কতটুকু লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবে চিন্তা করো তো। এক মিনিট, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ করো, ইন্দ্রনীল শুনতে পাচ্ছ? স্যার বলো। উপরে 18 নিচে 5। হ্যাঁ, এর চেয়ে কি আর ছোট করা যাবে? এর চেয়ে কিন্তু আর ছোট করা যাবে না। না। তার মানে লঘিষ্ঠ আকার মানেই হচ্ছে তুমি সবচেয়ে ক্ষুদ্রতম আকারে প্রকাশ করার পরে এমন একটা আকারে প্রকাশ করবে যার ফলে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। ভাগ করা যাবে কিন্তু তাহলে ভগ্নাংশ চলে, মানে দশমিকের চলে আসবে ভাগফল, কিন্তু আমরা সেটা চাচ্ছি না, আমরা পূর্ণ সংখ্যায় রাখবো, কিন্তু হচ্ছে যে এর চেয়ে আর ছোট দিয়ে তো ভাগ করা যাচ্ছে না, আর কোনো সংখ্যা দিয়ে তো ভাগ করা যাবে না, তাই না? এইটাই তাহলে হচ্ছে লঘিষ্ঠ আকার। বোঝা গেছে? আচ্ছা, এবার যদি তোমাদের কি আছে, লঘিষ্ঠ আকার গেল, এ দেখো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকার প্রকাশ করলে হিসাব সহজ হয়। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, আচ্ছা ধরো আর এক ভাবেও করা যায়, 9/20 ভাগ 5, এটা আমি কি বললাম, তোমরা কিভাবে লিখতে পারবা বলো? নিচে কি কি লিখবো, হরে কি কি লিখবো বলো?
হ্যালো, উত্তর করো তোমরা। 9 গুণ 5 লিখবো এবং উপরে 20। হ্যাঁ, এখন দেখো তুমি এখানে ভাগফলটা তোমার অনেক সময় কঠিন হয়ে যেতে পারে বা কঠিন মনে হতে পারে। তুমি এখন করবা কি জানো, তুমি 5 দিয়ে 20 কাটাকাটি করতে পারবে না। হ্যাঁ স্যার। 4 লিখে দিলা, 9 ভাগের 4 ভাগ, শেষ। আর কোনো কিছু দেখি কাটাকাটি যাবে? যাবে না কিন্তু। এটাই লঘিষ্ঠ আকার হয়ে গেল। জি স্যার। আচ্ছা, লঘিষ্ঠ, ঠিক আছে, লঘিষ্ঠ আকার তাহলে করা যাবে। আমরা কিন্তু এইভাবেও ভাগফল বের করতে পারবো। আগেই কাটাকাটি করে নিলাম আমরা এটাকে, যে 45 ভাগের 20 ভাগ না বললে আগে ওইভাবে কাটাকাটি করে সহজে করে ফেলতে পারবো জিনিসটা। বোঝা গেছে? গেল এটা। এইবার আসো, আচ্ছা তোমাদের হোমওয়ার্ক দিব তার আগে আমি একটু দেখিয়ে দিই। ধরো তোমার কাছে আমি বললাম 30 টাকা আছে তোমার কাছে, হ্যাঁ, 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলা, তাহলে প্রত্যেকে কয় টাকা করে পাবা? 10 টাকা। 10 টাকা। কি করলে তার মানে তুমি, যে ভাগ করলাম। ভাগ করে দিলা শুধুমাত্র। এখন এই ভাগ দিয়ে কিছু অঙ্ক আছে, আমরা একটা খালি প্রথম অঙ্কটা দেখাই। দেখো প্রথম অঙ্কটা পড়ো। 6 ভাগের 5 ভাগ লিটার দুধ 5 জনকে সমান ভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার পায়? বের করো তো কত হবে। জি স্যার। 1 নাম্বারটা সলভ করো। এই যে 1 নাম্বার প্রশ্নটা, এই যে সুন্দর করে দেওয়া আছে, এটা সলভ করো তো। স্যার 30 ভাগের 5 ভাগ। দাঁড়াও 1 সেকেন্ড, হওয়ার জন্য এটা এখানে হয় একজন, হ্যাঁ হয়েছে। তুমি এই জিনিসটাকে এটা কি বুঝে ভাগ করে তো করলা, তাই না? তুমি একটা জিনিস চিন্তা করো তো, তোমার কাছে ধরো 6 ভাগের 5 ভাগ, এটার অর্থ কি বলেছি আমি? তুমি ধরো তোমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ দুধ আছে, হ্যাঁ, এই দুধটাকে তুমি সমান 6টা ভাগে ভাগ করেছো। জিনিসটা কি তাই বোঝায় না, যেহেতু এখানে দুধের অঙ্ক। হ্যাঁ স্যার। ঠিক, তার মানে তোমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ, ধরো 1 লিটার দুধ আছে তোমার কাছে, এই 1 লিটার দুধকে তুমি সমান 6টা ভাগে ভাগ করে নিয়েছো। তার মধ্যে তোমার কাছে 5 ভাগ তুমি নিয়ে রেখেছো, 6 ভাগ করেছিলে, তার মধ্যে 5 ভাগ তোমার কাছে আছে। এখন তাহলে তোমার কাছে কয় ভাগ আছে? 5 ভাগ আছে। তুমি কয়জনের মধ্যে ভাগ করে দিচ্ছ? সমান ভাবে 5 জনের মধ্যে। তোমার কাছে তাহলে এখন আর কয় ভাগ থাকে? প্রত্যেকে কয় ভাগ করে পাই? 1 ভাগ করে পাই না? হ্যাঁ স্যার। এভাবেও কি জিনিসটাকে চিন্তা করা যায় না, যে ওইভাবে ভাগ করে না করে এভাবে চিন্তা করা যায় না, যে তোমার কাছে 6টা সমান ভাবে ভাগ করেছিল, তার মধ্যে তোমার কাছে 5টা ভাগ ছিল। তুমি এখন ওই 5টা ভাগের মধ্যে 5টা ভাগে ওই 5টা ভাগকে 5 জনের মধ্যে ভাগ করে দিলা, তাহলে প্রত্যেকে কতখানি পাচ্ছে? 6 ভাগের 1 ভাগ করে। মানে স্যার ঠিক আছে, ঘুরায় উত্তর বের করা। একই জিনিস, একই জিনিসই। হ্যাঁ, কিন্তু এখন কথা হচ্ছে আমরা এটা নর্মাল ভাবে শিখছি, তো আমরা গ্রিডের মাধ্যমে যখন ভাগ করা দেখবো, এখানে কিন্তু বলা আছে খাতায় গ্রিড এঁকে সমাধান করো। হ্যাঁ, আমরা গ্রিডের মাধ্যমে যখন শিখবো ভাগ করা কিভাবে যায়, তখন কিন্তু এগুলো গ্রিডের মাধ্যমে সলভ করবো। আমি এটা জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, অঙ্কটা যাতে ধরতে পারো কিনা। গ্রিডের মাধ্যমে তো একবার শিখে গেলে তো যে কোনো ভাগ দিলেই করতে পারবে, তাই না? কিন্তু আমি জাস্ট অঙ্কটা বুঝাচ্ছি যে অঙ্কটা কিভাবে করা লাগবে। পরেরটা দেখো। গ্রিডের মাধ্যমে সোজা, হ্যাঁ গ্রিডের মাধ্যমে করা তো ইজি। হ্যাঁ, ইজি। তারপরে আমি লাস্টে একদিন তোমাদেরকে, এই চ্যাপ্টার প্রায় শেষের পথেই, এরপর আর কিছু আছে, কয়েকটা খালি ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ওগুলা দেখাবো। তারপরে হচ্ছে তোমাদের আর দশমিকের কি বা আছে, ওগুলো দেখিয়ে রেখে আমি গ্রিড একদিন তোমাদেরকে পুরো এই যে গুণ আর ভাগটা দেখিয়ে দিব। পরের অঙ্কটা দেখো তো কি হবে, বলো, সলভ করে বলো। সবাই সলভ করো 2 নম্বর অঙ্কটা, এই যে 2 নম্বরটা সলভ করো। আচ্ছা, এখানে একটা জিনিস বলা আছে,
তোমার পরিবারের সবার জন্য চা তৈরি করতে তোমার হচ্ছে 3 ভাগে 7 ভাগ গ্রাম চিনি লাগে। হ্যাঁ, আচ্ছা, গ্রাম কিসের একক আমাকে একটু বলো তো কেউ একজন। কেউ একজন বলো তো গ্রাম কিসের একক। কেজির। কেজি না, কেজি কিন্তু একটা একক। কেজির ছোট, মানে কি বলবো, 1 কেজি সমান সমান 1000 গ্রাম না। আসলে কেজিকে ভাঙলেই গ্রাম পাওয়া যায়, মানে হচ্ছে সবসময় তো আমরা 1 কেজি নিয়ে হিসাব করি না। এখন 1 কেজির চেয়ে গ্রাম হচ্ছে ওজনের, ওজন বলা উচিত না, ভরের একক। ভর তো বুঝো না হয়তো তোমরা, আমরা সবসময় তো কেজি। ও কি বললা? ভরের একক তো কেজি। ভরের একক কেজি, হ্যাঁ, গ্রামও কিন্তু হয়, সবই হবে। গ্রামও কিন্তু আমরা, আচ্ছা তুমি বলো, ধরো আমরা, তুমি বাজার টাজার করেছো কোনোদিন কি? তাহলে দেখো অনেক সময় বলা হয় না যে 250 গ্রাম ওই জিনিসটা নিয়ে আসো, বলা হয় না অনেক সময় যে হ্যাঁ। 250 গ্রাম চাল নিয়ে আসো, কথার কথা। তাহলে এটা কি, এটা কি ভর না? তাহলে ভরের একক কি সবসময় কেজি হয়? সবসময় কিন্তু কেজি হয় না, ভরের একক কিন্তু গ্রামও। ঠিক আছে, আবার মিলিগ্রামও হয়, মিলিগ্রামে অত ছোটতে না যায় আপাতত, গ্রাম আপাতত জেনে রাখো। গ্রামও কিন্তু ভরে রাখো আমরা, কারণ তুমি তো নিজের প্রত্যেক দিনে দেখিয়েছো, তোমাকে অনেক সময় বলে এই 250 গ্রাম চাল নিয়ে আসো বা 500 গ্রাম চাল নিয়ে আসো। এই চালের কি এটা ওজন বুঝায় না? তার মানে কি গ্রাম কি একটা ওজনের একক না? বোঝা গেছে? ওজন, আসলে এটা ওজন বলা ঠিক না, এটা ভর বলা উচিত। তো যাই হোক, আপাতত আমরা ওজন দিয়ে কাজ চালাই, পরে দেখবো এটা কি ভর আর ওজন কি। এখন এটা সলভ করো সবাই। আও, তোমার পরিবারের সবার জন্য চা তৈরি করতে, এখানে ধরে নাও পরিবারের সদস্য যেহেতু বলা নাই, এক একজনের পরিবারের সদস্য তো এক এক রকম, তাই আমরা ধরে নিব পরিবারের সদস্য সংখ্যা 5 জন ধরে সলভ, পরিবারের সদস্য সংখ্যা 5 জন ধরে সলভ করো, কত হবে যে বলো। 15/7। 15/7। বাকিরা সবাই বুঝেছো? বুঝেছো কি বাকিরা সবাই? বুঝেছো? আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে 3 4 সমাধান করে, এটা হোমওয়ার্ক। 3 আর 4 সমাধান করে, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, বইয়ে 3 করে আর দিব? 4 সমাধান করবে। বুঝলাম না, কি বললা? এই যে এই সমাধানটা বইয়ে করে আপনাকে দিব না খাতায় করে দিব? খাতায় করে? বইয়ে করার দরকার নাই, খাতায় করে দিও একটু। বইয়ে আজারা করার দরকার নাই, নষ্ট হবে বই। আচ্ছা, ব্রিডেকে সমাধান করবো, ব্রিডেকে আমি দেখাবো, যদি করতে পারো তাহলে করো, নাহলে আমি দেখাবো ব্রিডেকে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, ভগ্নাংশে ভগ্নাংশের গুণ দেখিয়েছি। জি স্যার। 2টা ভগ্নাংশের গুণ করা কি শিখিয়েছি গত ক্লাসে? হ্যাঁ চিন্তা করে স্যার। দেখো। আচ্ছা, তাহলে এটা পারবা? এখানে কিন্তু এমন কিছু নয়, আমি গ্রিডের মাধ্যমে দেখাবো, পরে দেখাচ্ছি এটা। সেটা কত পৃষ্ঠা? এটা কত পৃষ্ঠা? 70 পৃষ্ঠা। ভগ্নাংশে ভগ্নাংশে গুণ, 70 পৃষ্ঠা। ইজি। হ্যাঁ স্যার পারছি। আচ্ছা, এগুলো তাহলে পারবা। আমাদের এবার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি নিচে দেখেছিলাম, সেগুলো দেখি। সেটা কি বলছে? আচ্ছা হ্যাঁ, এইখানে দেখো তো অঙ্কটা দেখো, অন্য কিছু দেখা লাগবে না। এই অঙ্কটা দেখো, এটা সলভ করতে পারবা কেউ বলো তো? দেখো, 2টা আমি মিশ্র পারবো। ভগ্নাংশের গুণ দেওয়া আছে। আমি পারবো। করো, সলভ করো, সবাই করো, তারপর আমি দেখিয়ে দিব। আচ্ছা স্যার। খাতায় তুলো এটা আগে। আচ্ছা, বই তো আছে সামনে, আমি পেজটা চেঞ্জ করলাম। আচ্ছা, 2, এটা সমাধান করো।
স্যার 12/5 স্যার 15 12 ভাগের ভাগ 39। 12 ভাগের 5 ভাগ, আর তুমি কত বললা? 15 ভাগের 49। 15 ভাগের 49। আচ্ছা, আমি জানি না উত্তরটা কি আছে আসলে, সলভ করি চলো। প্রথম কথা, আমি এইভাবে যখন আছে মিশ্র ভগ্নাংশ আকারে আছে, আমি কি এটাকে গুণ করতে পারছি? আমি কি কোনো নিয়ম শিখেছি মিশ্র ভগ্নাংশের, দুইটা মিশ্র ভগ্নাংশের গুণ? শিখিনি কিন্তু। আমি কিসের গুণ শিখেছি? দুইটা ভগ্নাংশের গুণ শিখেছি। আচ্ছা, এখন আমি একটা কথা বলেছিলাম যে মিশ্র ভগ্নাংশকে কিন্তু আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি, পারি না? পারি কি? স্যার মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি। তো চলো আমরা সেটাই করি। অপ্রকৃত ভগ্নাংশকে প্রকাশ করলে কত হয়? 3 ভাগে 7 ভাগ হয় না? 3 ভাগের 7, 5 ভাগের 7, 5 ভাগের 7। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, সামনে এটা একটু মুছা লাগবে। এটা লিখতে পারি? এবারে নর্মাল গুণ। 3 5 15, 7 7 49। সারি আর বুঝেছো কোথায় ভুল গেছে তোমার? কোথায় ভুল করেছিলা? করলে 3 ভাগের কত জানি, 3 ভাগের 3 সমস্ত কত জানি স্যার। কিসের কিসের কি? মিশ্র ভগ্নাংশ এই 15 ভাগের 49। স্যার বই খুলে নেই স্যার, যে সত্য কথা স্যার 700 পেজ আমি করতেছি স্কুলে। আচ্ছা আচ্ছা, ও এটাকে এইভাবে প্রকাশ করেছে, বা হচ্ছে আবার ওই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিয়েছে? আরে স্যার আমি তো সূত্র মারছি স্যার। সূত্র মেনেছো? আচ্ছা, সূত্র মেনে করলেও হবে, সমস্যা নেই। এই স্যার উপরে আরেকটু উপরে যান, এই স্যার দেখছেন সূত্র? এই হুম, তো স্যার হ্যাঁ সূত্র ঠিক মারছি। আছে। আচ্ছা, বুঝেছো কি এই যে এটা কিভাবে করলাম? জি স্যার। সমস্যা হবে? আর এগুলো তোমরা বাড়িতে করবা, খাতায় করবা, ঠিক আছে? এগুলা কঠিন কিছুই নয়। আচ্ছা, আরে সূত্র পারলেই সব পারা যায়। হ্যাঁ, আচ্ছা, আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক নিচে আসছে আস্তে আস্তে। আজকে আমরা একটু পড়বো ক্ষেত্রফল জিনিসটা কি। ক্ষেত্রফল বুঝো কি কেউ? হ্যাঁ, কি বলো? তো ক্ষেত্রফল সূত্র হচ্ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা কিন্তু সবসময় না, এটা শুধুমাত্র চতুর্ভুজের ক্ষেত্রে, ঠিক আছে? বর্গ বা আয়ত ক্ষেত্রের যদি আরো ভালো মতো বলি, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু ইন্টু প্রস্থ। প্রস্থ। এই জিনিসটা সব সময় কিন্তু সত্যি না। এটা সত্যি কোন কোন ক্ষেত্রে জানো? আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে শুধু। তাহলে ক্ষেত্রফল সূত্র সত্য কি বা সূত্র? বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, যেমন দেখাচ্ছি। আয়তক্ষেত্র বর্গের জন্য এটা সত্যি, হ্যাঁ। বর্গের ক্ষেত্রে কি, দৈর্ঘ্য আর প্রস্থ তো সেমই হয়, তাই না? ওই তো একই কথা, বুঝেছো? বর্গের ক্ষেত্রে কি হয়, 4টা বাহুর দৈর্ঘ্য সমান হয় না? বর্গ তো পড়েছো কি? বর্গ যদি 4টা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে হ্যাঁ, দৈর্ঘ্য আর প্রস্থ একই মান হয় না দুটার? দৈর্ঘ্য যে কথা, প্রস্থ সেই কথা, একই কথা। দেখো, বুঝোনি? আচ্ছা দেখো, হ্যাঁ, দেখাই একটা জিনিস। হয়তো। আচ্ছা, আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। ধরো এটা একটা বর্গক্ষেত্র, হুম। বর্গক্ষেত্রের কি 4টা পাশে সমান না? এই যে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, সব বাহুর দৈর্ঘ্য সমান না? অর্থাৎ এই বাহুটা যদি 2 মিটার হয়, এটাও 2 মিটার না? আবার এইটাও 2 মিটার, এটাও 2 মিটার, তাই না? এটা জানো না, বর্গের 4টা বাহুই সমান হয়। Yes, sir.
এটা জানো তো? ইন্দ্রনীল জানো তো এটা? হ্যাঁ পড়ে আসছি। আচ্ছা, এখন দৈর্ঘ্য কোনটা বলো তো এখানে? এটা দৈর্ঘ্য না? তাই না, জি এটা স্যার। দৈর্ঘ্য না? এটা কি দৈর্ঘ্য কি বলো তো? এই স্যার যে এটা দৈর্ঘ্য। লম্বা যেটা সে জানা তো স্যার। আচ্ছা, একটা ধরলেই হলো। আর এটা ধরো, এটা যদি আমি দৈর্ঘ্য ধরি, হ্যাঁ, এটাকে যদি দৈর্ঘ্য ধরি, ঠিক আছে, এটাকে দৈর্ঘ্য ধরলাম, হ্যাঁ, তাহলে প্রস্থ কি এটা না? হ্যাঁ হ্যাঁ, বাঁকা হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো দৈর্ঘ্যর মান আর প্রস্থর মান সমান না? বর্গক্ষেত্রে, বর্গর ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থের মান সমান না? হুম ঠিক আছে, বোঝা গেছে? তাহলে সমান। এইখানে হুম, অনেক সময় দৈর্ঘ্য আলাদা আলাদা সংখ্যা প্রস্থ আলাদা সংখ্যা হয়। হ্যাঁ, সেটা আয়তক্ষেত্র, সেটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এরকম হয় না? দেখো তুমি কোনটার কথা বলছো, দেখাই তোমাকে, দাঁড়াও। এরকম না? ওটা কি এরকম না? এই যে ইন্দ্রনীল, এটা কি এরকম দেখেছো না? এটার কথা বলছো কি? দেখো, তাকাও। কি হলো ইন্দ্রনীল? জি স্যার। এটা কি? হ্যাঁ, এটা কি দেখো, এটা দৈর্ঘ্য ইয়া না? এটার কথাই বলছি না যে দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা হয়? ধরেন এক পাশে 2 আর আরেক পাশে 4। হ্যাঁ, এটাই তো। মানে এই যে এখানে যদি 4 হয়, কথার কথা, এটা 2, মানে আনুমানিক ধরে নিচ্ছি, এটাই তো আয়তক্ষেত্র, তাই না? ঠিক আছে, বুঝতে পেরেছি এই পর্যন্ত? হ্যালো? জি স্যার বুঝেছি। তার মানে ক্ষেত্রফল হচ্ছে শুধু আয়তক্ষেত্র আর বর্গর ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ত্রিভুজের ক্ষেত্রে আলাদা, তারপর সামান্তরিকের ক্ষেত্রে আলাদা ক্ষেত্রফল আছে, ঠিক আছে? আর ক্ষেত্রফল জিনিসটা দ্বারা আসলে কি বোঝায় আমাকে বলো তো? ওখানে আছে ক্ষেত্রফল, শিখে ছেড়ে দিব, আর বেশিক্ষণ না, শেষ। ক্ষেত্রফল জিনিসটা দ্বারা আসলে কি বোঝায় আমাকে বলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। বলো, কেউ জানো কি তোমরা? না জি স্যার। না আচ্ছা, স্যার। আচ্ছা, ক্ষেত্রফল জিনিসটা হচ্ছে, স্যার সাইজ স্যার হ্যাঁ 30 বলো। হয়ে গেছে। হ্যাঁ, কি বললা? শেষ, পড়ানো শেষই তাই। ধরো তোমার এটা, তোমাদের ঘরের মেঝে, ঠিক আছে? এইখানে ধরো তুমি একটা বই রেখে দিয়েছো। ধরো তুমি এখানে বই রেখেছো, এই যে এরকম একটা বই রেখে দিয়েছো। এখন আমাকে একটু বলো তো, সবাই রেসপন্স করবে, এই মেঝেতে এই বইটা একটা জায়গা দখল করেছে না? মেঝের পুরো একটা জায়গা দখল করে আছে না? জি স্যার। স্যার। এই যে ক্ষেত্রফল বলতে বোঝায় কোনো একটা, মানে জিনিস কতটুকু একটা সমতল, আচ্ছা সমতল বুঝো তো? মেঝে তো একটা সমতল, মানে সমান, সমান একটা তল, তাই না? হ্যাঁ স্যার। মেঝে কি একটা সমান একটা তল না? চতুর্দিকে সমান, তার মানে মেঝেকে কি সমতল বলা যায়? জি। হ্যাঁ, সমতল। এখন তুমি মেঝের পুরো একটা বই রেখে দিয়েছো, এই বইটা সমতলের পুরো একটা স্থান দখল করে আছে না? জি। এই যে ক্ষেত্রফল, আর বইয়ের কি একটা ক্ষেত্রফল নয়? বইয়ের একটা ক্ষেত্রফল আছে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি বইয়ের দৈর্ঘ্য আছে না একটা? এই যে এরকম দৈর্ঘ্য আছে একটা, আবার প্রস্থ আছে একটা, তাই না? হ্যাঁ স্যার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে যেটা একটা ক্ষেত্রফল পাবো, এই ক্ষেত্রফলটা কি বোঝায়? যে বই আসলে মেঝেতে অতটুকু স্থান দখল করে আছে। ক্ষেত্রফল মানে কোনো একটা বস্তু কোনো সমতলের উপরে কতটুকু স্থান দখল করে আছে, বোঝা গেছে? জি স্যার। ক্ষেত্রফল বোঝা গেল। সামনের দিন আমরা হচ্ছে ক্ষেত্রফল দেখলাম, নিচে কি বা আছে, আমরা বাকিটুকু শেষ করব দিয়ে, আর বেশি কিছু না এই চ্যাপ্টারে। এই দেখো, এখানে দেখো, এই দেখো, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সব ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ না। যেমন ত্রিভুজের ক্ষেত্রে কি জানো, ক্ষেত্রফল নির্ণয় করে কি হয়? ত্রিভুজ কি জিনিস বলো তো? জানো কি তোমরা ত্রিভুজ কি জিনিস?
তিন বাহুর সমষ্টিকে ত্রিভুজ বলে। হ্যাঁ, তিন বাহু দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলে, এরকম ভাবেও বলা যায়, তাই না? স্যার এই যে একটা বললেন তিনটা বাহু থাকলে ওই তো, হ্যাঁ, একই কথা। ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আবার ক্ষেত্রফল আলাদাভাবে নির্ণয় করা হয়। ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয় জানো? আচ্ছা, যাই হোক, আচ্ছা, ত্রিভুজটা ছিল। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করা হয় হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য গুণ উচ্চতা। বাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এই ক্ষেত্রে কিন্তু আলাদা, দেখলা? এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ধরো তোমার মেঝের পুরো একটা ত্রিভুজ রাখা আছে, তাহলে আমি ওই ক্ষেত্রফলটা যে আমি নির্ণয় করব যে ত্রিভুজটা আসলে মেঝের পুরে কতটুকু স্থান দখল করে আছে, এটা বের করার জন্য আমাকে প্রথমে ওই ত্রিভুজটার ভূমির কতখানি সেটা মাপতে হবে, এবং তারপরে উচ্চতা মাপতে হবে, এবং সেটাকে ভূমি আর উচ্চতার দৈর্ঘ্যকে গুণ করার পরে সেটাকে 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব যে আসলে হচ্ছে কতখানি জায়গা দখল করে আছে। এটাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি তাহলে ক্লিয়ার আজকে? বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কারো কোনো সমস্যা, কোনো কিছু পড়িয়েছি যেটা তো সমস্যা হয়েছে বলো, থাকলে সমস্যা থাকলে বলো। ও স্যার আচ্ছা, তাহলে সবাই থাকো, ভালো থাকো। আর সামনের দিন শোনো, তোমাদের একটা ছোট আজকে কিন্তু ক্লাস টেস্ট নেওয়ার উচিত ছিল, কিন্তু আমার পরীক্ষা ছিল বলে নিতে পারিনি। সামনের সপ্তাহে 2টা নিব পরপর। সামনের সপ্তাহে তোমাদের এখন পর্যন্ত যা পড়িয়েছি তারপর একটা ছোট 10 মার্কের, যে সেদিন নিলাম না ওরকম একটা 10 মার্কের নিব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সবাই থাকো, ভালো থাকো সবাই। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে।